জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে রাজশাহীতে চলছে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। এতে অংশ নিয়েছেন বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা। কর্মশালার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে, এরকম একটি কথা বলেন তো আপনারা, বলেন না? আপনারা বক্তৃতা বিবৃতি বিভিন্ন জায়গায় আপনারা বলেন, সেটি বিএনপি হোক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, যেই হোক না কেন, আমাদের অঙ্গ সহযোগী, আপনারা বক্তৃতা বিবৃতিতে, দলীয় ফোরামে হোক, জনসভায় বলেন যে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। সহকর্মীবৃন্দ, আহ আপনি যদি ছোট্ট একটি উদাহরণ চিন্তা করেন, আপনার পরিবারের কোন সদস্যের উপরে আপনি আস্থা রাখেন? আপনি পরিবারে তো অনেক সদস্য থাকে, সবার উপরে তো আপনি আস্থা একরকম রাখেন না। কার উপরে আপনি আস্থা রাখেন? আপনি তার উপরেই আস্থা রাখেন যার সম্পর্কে আপনার ধারণা আছে যে আপনি বিপদে পড়লে, কোনো সমস্যায় পড়লে আপনার সেই পরিবারের সদস্যটা এগিয়ে আসবে আপনার সহযোগিতার জন্য, আপনার পাশে এসে দাঁড়াবে, পারুক না পারুক আপনার পাশে দাঁড়াবে। বিপদ আপদে পড়লে কিন্তু আপনি সেই বন্ধুটির কথা মনে করেন, সেই স্বজনটির কথা বা সেই আত্মীয়টির কথা মনে করেন, করেন না সহকর্মীবৃন্দ? বিএনপি হচ্ছে এমন একটি দল, দেশের মানুষ বিএনপিকে সেই আস্থায় নেয়। কিন্তু সহকর্মীবৃন্দ, এখানে একটি বড় কিন্তু আছে, বিশাল বড় একটি কিন্তু আছে। আপনাকে কিন্তু সেই মর্যাদা, বিশ্বাস আপনি অর্জন করেছেন একটি পর্যায়ে। আজকের পর থেকে সামনের দিনগুলোতে এই যে জনগণের আস্থা, এই যে জনগণের বিশ্বাস আপনার প্রতি, এটাকে তো আপনার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ধরে রাখতে হবে। এটিকে তো, এই আস্থা বিশ্বাসকে তো ধরে রাখার দায়িত্ব জনগণের না, ধরে রাখার দায়িত্ব আপনার। ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার, এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের, আমি থেকে শুরু করে আমরা উপস্থিত প্রতিটা মানুষের দায়িত্ব হচ্ছে জনগণ যে আপনার প্রতি আস্থা রেখেছে, জনগণ যে আপনার প্রতি বিশ্বাস রেখেছে, আপনার চলনে, বলনে, কথাবার্তায়, উঠা বসায়, কাজে কর্মে, প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে সেই আস্থা ধরে রাখতে হবে। আপনার কাঁধের উপরে কিন্তু বিরাট একটা দায়িত্ব। আপনার শুধু সন্তান, পরিবার, পরিজনের দায়িত্ব আপনার উপরে না, আপনার সন্তান, পরিবার, পরিজনের দায়িত্বতে আপনি যখন পরিবারের সদস্য সেই হিসাবে, কিন্তু আজ আপনি এখানে উপস্থিত হয়েছেন বিএনপির একজন সদস্য হিসাবে, এবং বিএনপির সদস্য হিসাবে কিন্তু আপনার এই কাঁধের উপরে কিন্তু জনগণ আস্থা রেখেছে। কাজেই এই কাঁধ কিন্তু আপনি সরিয়ে দিতে পারবেন না, এই কাঁধ আপনাকে শক্তভাবে তৈরি ধরে রাখতে হবে, এই কাঁধকে শক্তিশালী করতে হবে। কাজেই সহকর্মীবৃন্দ, আপনার কাছে, আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এবং আপনাদের মাধ্যমে আপনাদের অধীনস্থ বা যারা এখানে আসতে পারেনি তাদের প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার বিনীত অনুরোধ। আমাদের মধ্যে অনেকেই মনে করছেন, আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ। দয়া করে এই ভুলটা করবেন না, দয়া করে এই ভুলটা করবেন না। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। ৩১ দফা নিয়ে যান, জনগণকে বোঝান, জনগণের আস্থা অর্জন করুন, জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন। সব প্রত্যাশা আপনি এখনই পূরণ করতে পারবেন না, যদি ইনশাল্লাহ আল্লাহর মতে আমরা সরকার গঠন করি, অনেকাংশে সেই প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব। কিন্তু সেটির জন্য জনগণ যাতে আপনার উপর আস্থা রাখে, জনগণ যাতে আপনার প্রতি ধৈর্য ধারণ করে, সেই জন্যই আপনাকে সেইভাবে ভূমিকা পালন করতে হবে। সহকর্মীবৃন্দ, আমি জানি আপনারা সকাল 10টা থেকে এখন পর্যন্ত এখানে বসে আছেন, লম্বা সময় বসে আছেন, অনেক বক্তব্য শুনেছেন, খুব বেশি ধৈর্য থাকছে না এখন, এই সন্ধ্যা সময় এসে ধৈর্য রাখা কঠিন হচ্ছে। বাট আমি যেই কথাগুলো বা যেই আহ্বানগুলো আপনার কাছে করছি, আজকে যদি একটু ধৈর্য সহকারে যদি আপনারা সেভাবে কর্মপন্থা না ঠিক করেন, সেভাবে যদি ধৈর্য ধারণ না করেন, ওই যে আমাদের এখানে একজন লয়ার একটু আগে প্রশ্ন করেছেন যে এই কেস কাচারিগুলো যেগুলো আছে কি হবে। সহকর্মীবৃন্দ, এমনও তো হতে পারে ইনকেস সেই স্বৈরাচার যে পড়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে,
তারা তো বসে নেই, তারা তো ষড়যন্ত্র করছে। যদি তাদের ষড়যন্ত্র সফল হয়, আপনার এই কেস তো উঠবেই না, বরং এই কারো 10টা থাকলে ওই দ্বিগুণ হয়ে জ্যামিতিক হারে 20টা হয়ে যাবে। সেই সম্ভাবনাও কিন্তু আছে। সেই সম্ভাবনাকে যদি নস্যাৎ করে দিতে হয়, আজকে থেকে আপনাদের প্রত্যেককে কেয়ারফুল হতে হবে। আজকে থেকে আপনাদের টার্গেট একটাই হতে হবে, জনগণ, জনগণ অ্যান্ড জনগণ। রাজশাহীতে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন যত দেরিতে হবে তত ষড়যন্ত্র বাড়তে থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চুয়াডাঙ্গায় বিএনপির জেলা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা জানান তিনি। শনিবার সকাল থেকে আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরের বিএনপি নেতাকর্মীদের মিছিল আসতে থাকে টাউন ফুটবল মাঠে। দুপুর থেকে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ষড়যন্ত্র মোকাবেলার জন্য নির্বাচন প্রয়োজন। তরুণদের হাতে আগামীর নেতৃত্ব দেওয়ারও অঙ্গীকার করে মির্জা ফখরুল বলেন, ছাত্রদের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নিজেদের যোগ্য করে গড়ার তাগিদ দেন। বলেন, যোগ্য না হলে মানুষ ক্ষমতা দিতে দুইবার ভাববে। তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। কারণ নির্বাচন দরকার এই জন্যে, এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ। সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়, তাহলেই একমাত্র সম্ভব। সেজন্যই আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছে কেন দেশে নির্বাচন প্রয়োজন। দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, অর্থের উৎসে স্বচ্ছতা নিশ্চিত, ইভিএম বনাম অনলাইন ভোট, হলফনামা যাচাই বাছাই ও না ভোট ফিরিয়ে আনার ব্যাপারে প্রস্তাবনা দেওয়া হয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। দুপুর নির্বাচন কমিশন সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় কমিটির সদস্য তোফায়েল আহমেদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত বলে মন্তব্য করেন। এই কমিশন যারা কাজ করছেন এই পুরো ব্যবস্থাটা নিয়ে, ওনারা যদি স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন, এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো। এটি আমরা বলেছি আর কি। পাকিস্তান বিরোধী কথা বলে এখন বাংলাদেশে যে জেলা পরিষদ নির্বাচন যেটি চালু করা হয়েছে সেটি বাতিল করে দেওয়া। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়, এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, আমরাও ভাবছি। গণ অভ্যুত্থানের মতো রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনে সকলের অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে ঢাকা মেডিকেল কলেজে জুলাই বিপ্লব নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থীদের ভূমিকার প্রতি সম্মান জানাতে এই আলোচনা সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে আন্দোলনের সময় স্মৃতিচারণ করেন বক্তারা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ক্রীড়াঙ্গনের মতো চিকিৎসা খাতকেও রাজনীতির বলয়ে আটকে দেওয়া হয়েছিল। জুলাই আগস্ট অভ্যুত্থানের সকল তথ্য, স্মৃতি সংরক্ষণ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, বৈষম্য দূর করে সুন্দর দেশ বিনির্মাণে সবার সহযোগিতা প্রয়োজন। এবং তখনকারও যারা অনেক দায়িত্ব, আমাদের চারপাশে আমাদের ভাই বোনেরা গুলি খাচ্ছেন, কেউ পা হারাচ্ছেন, হাত হারাচ্ছেন, চোখ হারাচ্ছেন। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে, এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারা রুখে দিন, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। সেজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে যে জুলাই গণ অভ্যুত্থানের
আপনাদের প্রত্যেকের স্মৃতিগুলো, প্রত্যেকের অভিজ্ঞতাগুলো আপনারা লিখুন, আপনারা বই আকারে প্রকাশ করুন, আপনারা প্রকাশনী আকারে প্রকাশ করুন, যাতে করে দেশের মানুষ জানতে পারে। জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ মোহাম্মদ বাবুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে। সকাল 11টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। ব্যাংককের বেচথানি হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। নয়াপল্টনের ছাপাখানার কর্মচারী মোহাম্মদ বাবু ছাত্র জনতার আন্দোলনকালে 20 জুলাই হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত হন। গুলিতে তার পেটের নিচের অংশ দিয়ে ঢুকে ছিন্নভিন্ন করে খাদ্যনালী, মূত্রথলি, কোমরের হাড়। মুগদা মেডিকেলে তার পেটে 2 বার অপারেশন হয়, তবে অবস্থার উন্নতি না হয় বিএসএমইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেও খুব একটা উন্নতি না হয় মেডিকেল বোর্ড তাকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু জাফর। এ পর্যন্ত বাবুসহ সরকারি ব্যবস্থাপনায় বিদেশে চিকিৎসা নিতে গেছেন 6 জন। প্রথম মুদ্রাতে রাখছিলাম, 1 মাস কিছু হয় নাই, পরে সেনাবাহিনীর মাধ্যমে আমি রেফার করছি পিজিতে। পিজি থেকে এখন ডাইরেক্টর থাইল্যান্ডে পাঠাচ্ছি, যদি আল্লাহ সুস্থ করে। একটা বোর্ড করেছে এবং তারা মনে করছেন যে আরো হায়ার সেন্টারে তার চিকিৎসা হওয়া উচিত, বিশেষ করে পায়খানার জন্য যেগুলো আসছে সেগুলো যাতে ইনফেকশন হয়ে যায়। অপারেশন শুধু যে করলে রেজাল্ট ভালো আসবে তা না, এখন যেগুলো ইনফেকশন কন্ট্রোল করতে হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে শরীরে, এবং সেটা একটা পুষ্টি দ্বারা সম্ভব। তো তার এখন যে অবস্থায় সে খেলেই বের হয়ে যাচ্ছে, এই পুষ্টিটা কোনোভাবে তার শরীরে কাজে লাগছে না। এইসব কারণে তাকে আমরা থাইল্যান্ডে পাঠানো হচ্ছে। শেখ হাসিনা ও তার দোসররা সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। তাই এদের নির্মূল করতে না পারলে আবারও ষড়যন্ত্র করবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার সকালে বরিশাল বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় যত দ্রুত সম্ভব খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার দাবি জানান। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ করে আশ্বাস দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের পাশে থাকবে। এছাড়া প্রতিটি শহীদ পরিবার থেকে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করার কথাও জানান। আর্থিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে বরিশাল বিভাগের মোট 79টি পরিবারের মাঝে 5 লাখ টাকা করে চেক প্রদান করা হয়। এতে সকাল থেকে শিল্পকলা একাডেমিতে হাজির হন বিভাগের বিভিন্ন জায়গা থেকে শহীদ পরিবারের সদস্যরা। শহীদ পরিবারের সদস্যরা গণঅভ্যুত্থান চলাকালে যারা গুলি চালিয়েছে তাদের বিচারের দাবি জানান। আমাকে খুনি হাসিনার এবং তাদের দোসরদেরকে এই জবাবটা দিতে হবে যে এই ইশরাত আব্দুল্লাহ সামিউলরা কাদেরকে এখন থেকে বাবা বলে ডাকবে। সারা জীবন শুধু নিজের পরিবারের মানে গান গাইতে গাইতে এই ক্ষমতাটাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে। যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে। তার পরিবারে 18 জন মানুষ, আর এই 2000 জন মানুষ না? এদেরকে খুন করার সময় তার বুকটা একটুকুও কাঁপে নাই? রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে শুরু হয়েছে বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বব্যাংক দেয়াল চিত্র প্রদর্শনী পেইন্ট ইউর স্কাই মেক ইট ইয়োর্স। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবাদের ভাষা হাজার হাজার পাতা লিখে যতটা না বোঝানো যায় তার চেয়েও একটি মাত্র ছবি দিয়ে 1000 গুণ বেশি বোঝানো যায়। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ বলেন, বিশ্বব্যাংক সবসময় তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে। বলেন, প্রদর্শনীতে ছাত্রদের নির্মিত যেসব দেয়াল চিত্র প্রদর্শন করা হয়েছে তা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করছে। এই প্রদর্শনীর শিল্পকর্মগুলো এসেছে দেশের 11টি জেলা থেকে। প্রদর্শনী চলবে 30 নভেম্বর পর্যন্ত, যা প্রতিদিন বিকাল 3টা থেকে 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। This exhibition renews our focus on empowerment of young people and creating opportunities for them. Our current partnership framework for Bangladesh. One painting he expressed about 100 pages of write-up. And the most famous painting you remember, Spanish Civil War, Guernica. Yeah. The horse was crying. The expression of the whole country was under the dictator fascist regime.
So these are the things which move everybody. And art, I think the way they have expressed, I was looking through the walls, the most expressive. নাফিসদের ত্যাগ ব্যর্থ হবে না। নাফিস আবু সাইদের মরদেহের শপথের বিনিময়ে গণতন্ত্র ও শান্তি বজায়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে রাজধানীর মহাখালীতে গণঅভ্যুত্থানে নিহত বনানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিসের পরিবারের সাথে সাক্ষাৎ এবং অর্থ সহায়তা দেওয়ার পর তিনি একথা বলেন। আরও বলেন, শিশু কিশোর কাউকে ছাড় দেয়নি ফ্যাসিস্ট সরকার। স্বৈরাচারদের বিতাড়িত করে দেশকে মুক্ত বাতাস উপহার দিয়েছে নাফিস আবু সাইদরা। স্বাধীন সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই নাফিস মুগ্ধ ও আবু সাইদরা বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। আমরা সেই ভয়ঙ্কর অত্যাচারীর পরিবেশ থেকে আমরা সত্যিকারের জনগণের শাসন, নাগরিক স্বাধীনতা, যে অসহায় মানুষ সেও যাতে আদালতের দাঁড়ালে পড়ে ন্যায্য বিচার পায়, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব। সেই বাংলাদেশেরই পতাকা হয়ে থাকবে নাফিজরা, মুগ্ধরা, আবু সাইদরা। শেখ হাসিনা যেখানে আছেন সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে, মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে মানিকগঞ্জ জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। দুপুরে মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতন্ত্রের দুশ্মন বিদেশে গেলেও তার ষড়যন্ত্র থেমে থাকেনি অভিযোগ করে জামায়াতের সেক্রেটারি বলেন, বিভিন্ন সময়ে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। রাষ্ট্রের দায়িত্ব পেলে জামায়াতে ইসলামী শাসক নয়, বরং জনগণের সেবক হয়ে দেশের জন্য কাজ করবে বলে উল্লেখ করেন তিনি। আনসার কাণ্ড, এই বিদ্যুৎওয়ালারা বিদ্যুৎ বন্ধ করে দেবে, অমুক চলবে না, জনপ্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশওয়ালারা থানায় যোগদান করে না, দেশ একটা বেকায়দায় পড়ে গেল। এর দাবি ওর দাবি, 15 বছরে কোনো দাবি দেওয়া ওঠে নাই, এখন সমস্ত দাবি এখন মানতে হবে। দেশকে অরাজকতা অস্থিতিশীল করে দুনিয়ার কাছে শেখ হাসিনা এই ষড়যন্ত্রের গুটি চালিয়ে প্রমাণ করতে চেষ্টা করলো যে ইউনূস সাহেব দেশ চালাতে পারবে না, আমারই আবার আশা লাগবে, কিন্তু না। $100 বিলিয়ন পাচার করে উন্নয়নের নামে অর্থনীতি ফোকলা করে দিয়েছে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠজনরা। রাজশাহীতে আয়োজিত গণসংলাপে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শনিবার বেলা 11টায় নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই গণসংলাপের আয়োজন করা হয়। জোনায়েদ সাকি বলেন, 72-এর সংবিধানের পর যেমন বাকশাল কায়েম হয়েছিল, তেমনি সংবিধানের 15 সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রের মোড়কে বাকশাল তৈরি করেছিল শেখ হাসিনা। তিনি বলেন, কোনো ফ্যাসিস্ট সংবিধান না, বরং গণতান্ত্রিক সংবিধান চায় সবাই। বিগত সময়ে সরকার ব্যবস্থাকে যেসব সরকারি কর্মকর্তারা কলুষিত করেছে তাদের বিচারের দাবি জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। ধর্মীয় পরিচয় যেই হোক না কেন, মুসলমান, হিন্দু কিংবা বৌদ্ধ, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না। জাতিগত পরিচয় দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না। বাঙালি, চাকমা, মারমা, সাঁওতাল, ত্রিপুরা কিংবা ওরাল কিংবা মান্দি, বাংলাদেশের নাগরিকের মর্যাদা তার নাগরিক দিয়ে ঠিক হবে। রমজানের নিত্যপণ্যের সরবরাহ দাম হাতের নাগালে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ এর প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। আগামী 30শে নভেম্বর নির্বাচন, এই নির্বাচনের পরে নতুন কমিটি আসবে, তারাও চেষ্টা করবে। সবকিছু আমি যা চাই সেটা যদি না পাই আমার মনে কষ্ট লাগে। সুতরাং আপনারা কেউ কষ্ট নিয়েন না। আপনারা এই এনআরবিসি ব্যাংক যেই আমাদের সহযোগিতা দিয়েছে, এই সহযোগিতায় আপনারা আপনাদের পড়ালেখা চালিয়ে যান। লেখনির মাধ্যমে এদেশ এবং অর্থনৈতিক সেক্টরটা ব্যাপক ভূমিকা পালন করবে এবং
এনআরবিসি ব্যাংক যেন আপনাদের সার্বক্ষণিক আপনাদের এই উন্নয়নের কার্যক্রমে, সামাজিক কার্যক্রমে সবসময় পাশে থাকতে পারে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে মানে বিষয়টা, এইটাকে যেন একটা সমানুপাতিকভাবে রাখতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। কক্সবাজারের স্থানীয় কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে ট্যুরিজম সেক্টরের উন্নয়ন করতে হবে। সে উন্নয়নের অংশীদার হবেন জেলার প্রত্যেকটি মানুষ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে কক্সবাজার সংলাপ যুক্তির তীরে সম্ভাবনার আলো বিষয়ক অনুষ্ঠানে একথা বলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা AF হাসান আরিফ। এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে বৈদেশিক নীতি নির্ধারণী থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কক্সবাজারের শিল্পকে বিকশিত করতে স্থানীয়ভাবে কার্যক্রম চালিয়ে যাওয়া হবে নাকি বিদেশি সাহায্য নেওয়া হবে সে ব্যাপারে নীতি নির্ধারণী থাকা উচিত। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ, লেখক আলতাফ পারভেজ। কক্সবাজারের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ রচনায় তরুণ প্রজন্ম সহায়ক ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে আদালতের রায় প্রত্যাহার ও 12 দফা দাবিতে রবিবার সকালে প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। একই সাথে রায় প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সকালে পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক। এ সময় আদালতের রায় প্রত্যাহারের পাশাপাশি এই বাহনের চালকদের লাইসেন্স দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া সম্প্রতি ব্যাটারি চালিত রিকশা চালকদের উপর আন্দোলনে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি। সেই সাথে আন্দোলনে আটক ও গ্রেফতারকৃত চালকদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। যান্ত্রিক উৎকর্ষতার যুগে উন্নত বিশ্বে যখন পশু দিয়ে অতি পরিশ্রমের কাজ করাকে নিরুৎসাহিত করা হয়, যেখানে জীবিকার তাগিদে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ ভারবাহী পশুর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে, তাই রিকশার যান্ত্রিকীকরণ একটি আবশ্যিক মানবিক কর্তব্য। তরুণ প্রজন্মকে মাদকসহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে টাঙ্গাইলের ধনবাড়িতে অনুষ্ঠিত হলো 11.5 কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছে দেশের বিভিন্ন জেলার 4 শতাধিক প্রতিযোগী। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যারাথনের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা বলছে, প্রতিটি মানুষের শরীর সুস্থ রাখতে অধ্যবসায়ের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মুঠোফোন, অবাধ ইন্টারনেট ব্যবহার, মাদকসহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শিশুদের খেলাধুলা, কাবাডি, রশি টানাটানি সহ নানা খেলার আয়োজন হয়। এনবিআরকে শক্তিশালী ও জাতীয় বাজেট যেন জনবান্ধব করা যায় তার জন্য কাজ চলছে বলে জানালেন এনবিআর সংস্কার কমিশনের সদস্য আব্দুল মজিদ। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত দ্বিবার্ষিক কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন। আব্দুল মজিদ বলেন, প্রান্তিক পর্যায়ে থেকে যারা ব্যবসা করছেন তারাই অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে কাজ করছেন। দেশের সার্বিক ব্যবসার পরিবেশ ঠিক রাখতে সব ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সংগঠনটির সাবেক সভাপতি আব্বু নাসের বলেন, অচিরে ইসলামী ব্যাংক আবার স্বরূপে ফিরবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান আবু আহমেদ সহ প্রায় কয়েক হাজার ব্যবসায়ী। এই হল একটা অন্যতম উপায় হচ্ছে বলতাম এবং তারা করত এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে নওগাঁয় চালু হয়েছে ন্যায্য মূল্যের দোকান। শনিবার দুপুরে জেলা প্রশাসক আব্দুল আওয়াল ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করেন।
ন্যায্য মূল্যের দোকানের প্রতি কেজি আলু মিলছে ৬৫ টাকায়, পেঁয়াজ ১০৫ টাকা কেজি এবং ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা হালি। ন্যায্য মূল্যের দোকান থেকে একজন ক্রেতা ২ হালি ডিম এবং ২ কেজি করে আলু ও পেঁয়াজ কিনতে পারবেন। দোকানটি উদ্বোধনের পর থেকে কম দামে পণ্য কিনতে ভিড় করেন ক্রেতারা। বাজারের তুলনায় কিছুটা কম দামে পণ্য কিনতে পেয়ে উপকৃত হচ্ছে ভোক্তারা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই দোকান চালু থাকবে। ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করে জেলা প্রশাসক জানান, এই দোকানের মাধ্যমে ক্রেতাদের পাশাপাশি কৃষকরা উপকৃত হবেন। কণ্ঠে ছড়াক পবিত্র বাণী, এই স্লোগানে টিকে গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী ডিসেম্বর মাস থেকে শুরু হচ্ছে পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতা। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বিজয়ীরা সম্মিলিতভাবে পাচ্ছেন ৪০ লাখ টাকার সমমানের পুরস্কার। প্রথম বিজয়ী পাবেন নগদ ৫ লাখ টাকা সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ। এছাড়াও রয়েছে একজন অভিভাবক সহ উমরা হজ পালনের ব্যবস্থা। আগামী পবিত্র রমজান মাসে প্রতিযোগিতাটি সম্প্রচারিত হবে ডিবিসি টেলিভিশনে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পবিত্র কোরআন চর্চায় নিবেদিত যে তরুণরা সমুধর কণ্ঠে তেলাওয়াত করে থাকেন, তাদের প্রতিভা অন্বেষণে এমন আয়োজন। এবার আন্তর্জাতিক খবর। উন্নত অনুন্নত দেশগুলোর মতবিরোধের জেরে অতিরিক্ত সময়ে চলছে COP29 জলবায়ু সম্মেলন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অনুন্নত দেশগুলোর জন্য বছরে $25,000 কোটি দানের খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছে সম্মেলনে। পাশাপাশি একই সময়ের মধ্যে বরাদ্দ বাড়িয়ে বছরে $130,000 কোটি লক্ষ্য নির্ধারণ করা হয়, যার যোগান দিবে উন্নত দেশগুলো। যদিও একে অন্যায্য উল্লেখ করে বরাদ্দ আরও বাড়ানোর দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। দুই পক্ষকেই আপোষ করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। জলবায়ু পরিবর্তন সংঘাতের কারণে সারা বিশ্বে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, এতে করে 2025 সালে খাদ্য সহায়তা বাবদ প্রায় $1,700 কোটি প্রয়োজন পড়বে, এমনটাই জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। WFPর সাম্প্রতিক প্রতিবেদন বলছে, বর্তমানে বিশ্বের 74টি দেশের 34 কোটি মানুষ খাদ্য অনিশ্চয়তায় ভুগছে, যা গেল বছরের তুলনায় 10% বেশি। যে দেশগুলোতে WFP খাদ্য সহায়তা দেয়, সেই দেশগুলোর অবস্থা ভয়াবহ। 12 কোটির বেশি মানুষের খাদ্য সহায়তা দিতে প্রয়োজন $1,190 কোটি। আর্থিক সহায়তা কমার পাশাপাশি মূল্যস্ফীতির কারণে বেশ কঠিন হয়ে পড়েছে সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করা। পাকিস্তানের প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল PTI। শুক্রবারের মধ্যে তাকে মুক্তি দেওয়ার দাবি মেনে না নেয় রোববারের বিক্ষোভ ঠেকাতে শনিবারই দেশজুড়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হতে পারে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ডু অর ডাই শীর্ষকে কর্মসূচি দমনের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে অন্তর্বর্তী সরকার। রাজধানী ইসলামাবাদে বিক্ষোভকারীরা যেন ঢুকতেই না পারে, সে লক্ষ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি। পাঠানো হয়েছে অতিরিক্ত পুলিশ ভ্যান। বিক্ষোভকারীদের গ্রেফতারের পর কোথায় রাখা হবে সেসব সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছে। গেল কমাসে একাধিকবার রাজধানীতে বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে PTI সমর্থকরা। 24 নভেম্বর পূর্ব ঘোষিত আন্দোলন ঠেকাতে 2 মাসের জন্য রাজধানীতে 144 ধারা জারি করা হয়। সম্প্রতি নিরাপত্তা বাহিনীর 8,000 অতিরিক্ত সদস্য মোতায়েনের অনুরোধ করেছে ইসলামাবাদ প্রশাসন। অদূরে পাঞ্জাব প্রদেশেও রোববার থেকে 3 দিনের জন্য 144 ধারা জারি আছে। মোতায়েন রয়েছে প্রায় 11,000 নিরাপত্তা কর্মকর্তা। শীতকালীন ঝড়ের পর তীব্র তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও পেনসিলভেনিয়া। বছরের প্রথম তুষারপাতের ধাক্কা সামলাতে অঙ্গরাজ্য দুটিতে বন্ধ রাখা হয়েছে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় শুক্রবার রাতে ঝড়ের পর পেনসিলভেনিয়ার পশ্চিমাঞ্চলে 12 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। রাস্তায় তুষারের পুরো আস্তরণ জমে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। বরফে ঢেকে গেছে বসতবাড়ির ছাদ। নিউ জার্সির আশেপাশের এলাকায় সর্বোচ্চ 7 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হলেও যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানায়, এই 2 অঙ্গরাজ্যের কোথাও কোথাও 20 ইঞ্চি পর্যন্ত তুষারপাত দেখা গেছে। এর আগে ইউরোপের বেশ কয়েকটি দেশে চলতি বছরের প্রথম তুষারপাত দেখা যায়। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান সেনাবাহিনীর যৌথ মহড়া চালানোয় নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এ সময়
শনিবার এক বিবৃতিতে পিয়ংইয়ং জানায় নিজ ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্বিধা করবে না উত্তর কোরিয়া। যুদ্ধবিমান সমুদ্রপথে নজরদারি করতে সক্ষম এমন এয়ারক্রাফট ও যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে গেল সপ্তাহে ফ্রিডম এজ নামে একটি ত্রিপক্ষীয় মহড়া চালায় ওয়াশিংটন, সিউল ও টোকিও। প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্ররোচনায় যে বা যারা রিপাবলিক অফ কোরিয়ার অস্থিতিশীলতা সৃষ্টির ছক কষছেন তাদের সাথে সশস্ত্র বিরোধে যেতে প্রস্তুত পিয়ংইয়ং। উত্তর কোরিয়াকে উস্কানি দিলে কোরিয়ান পেনিনসুলায় যুদ্ধ বাঁধতে পারে এমন হুঁশিয়ারিও দিচ্ছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। এছাড়া পিয়ংইয়ং আগামীতেও যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া জোটের গতিবিধি নজরে রাখবে বলে জানাচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KNCA। আবারও রেকর্ড দরে পৌঁছেছে বিটকয়েন, ছুঁতে যাচ্ছে $1,00,000 মূল্যের নতুন মাইল ফলক। শুক্রবার প্রথমবার রেকর্ড $99,800 বিক্রি হয়েছে এক একটি বিটকয়েন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। বাজার মূল্যের বিশ্বের শীর্ষে ক্রিপ্টো মুদ্রার দর একদিনে বেড়েছে প্রায় 1.5%। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর 3 সপ্তাহের কম সময়ে বিটকয়েনের দর বেড়েছে 45%। গেল ফেব্রুয়ারি মাস থেকে স্থিতিশীলভাবে ঊর্ধ্বমুখী বিটকয়েন, চলতি বছর এখন পর্যন্ত 130% দর বেড়েছে বিটকয়েনের। 2027 সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট লড়াইয়ের 150 বছর পূর্তি হবে। এ উপলক্ষে তারা একটি বিশেষ টেস্ট ম্যাচ খেলবে। 1877 সালে প্রথমবার টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। 1977 সালে তারা মুখোমুখি লড়াইয়ের শতবর্ষ উদযাপন করেছিল একটি টেস্ট ম্যাচ খেলার মধ্য দিয়ে, যে ম্যাচটি অস্ট্রেলিয়া জিতে নিয়েছিল 45 রানে। 2027 সালের 11 থেকে 15 মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে উদযাপন উপলক্ষে আয়োজিত একমাত্র টেস্ট ম্যাচটি। BCCI আগামী 3 বছরে IPL এর সূচি ঘোষণা করার পরই 150 বছর পূর্তিতে আয়োজিত টেস্ট ম্যাচের সূচি ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ডে পুরুষ দলের নির্বাচকদের পাশাপাশি যুব উন্নয়ন বিভাগের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক আজহার আলী। যুব উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে পাকিস্তানের ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির দায়িত্ব পালন করবেন আজহার আলী। তার দায়িত্বের মধ্যে আছে তৃণমূল পর্যায়ের ক্রিকেট কাঠামো এবং প্রতিভা অন্বেষণ, বয়সভিত্তিক প্রোগ্রাম বাড়ানোর জন্য আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোকে সহায়তা করা এবং PCBর অধীনে তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেওয়া। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে বিস্তর অভিজ্ঞতা আছে আজহারের। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে তার সংগ্রহ 8,987 রান। পাকিস্তানের টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়কত্ব করেছেন আজহার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।